স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এখনো রেড জোন কিংবা লকডাউন কোনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে তালিকা তৈরি প্রায় শেষের দিকে। নিউজ 24কে এসব তথ্য দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আর প্রস্তুতির জন্য স্থানীয় প্রশাসন কমপক্ষে 72 ঘন্টা সময় পাবেন। তবে গেল কয়েকদিনে রেড জোন নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রেড জোনে ঢিলে ঢালা লকডাউন বুমেরাং হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। দুদিন আগে জানা যায় ঢাকার ৪৫টি আর চট্টগ্রামের ১১টি এলাকা রেড জোনে, কিন্তু সরকারি কোনো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি, আবার ভুলও বলেনি, যার ফলে জনমনে লকডাউন আর জোনিং নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি, তার মূল কারণটা হলো আমাদের একটা সমন্বয়ের অভাব রয়ে গেছে। অনেকে জানেও না ভালো করে, এতে কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বেশি। বিভ্রান্তি দূর করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি জানান এখনো কিছুই চূড়ান্ত হয়নি। যখন দেব তখন সকলেই স্পষ্ট হবে যে কোন জায়গাটি হচ্ছে এবং স্পেসিফিক করে দেওয়া হবে, একদম ম্যাপ করে। লকডাউন হওয়ার আগে ঘোষণা দেওয়া হবে এবং বাস্তবায়ন হতে 2 দিন 3 দিন টাইম লাগবে আমাদের। পুরো মিরপুর কখনো লকডাউন হবে না, পুরো মোহাম্মদপুর কখনো লকডাউন হবে না, পুরো উত্তরা কখনো লকডাউন হবে না। একটি ওয়ার্ডের হয়তো একটি ছোট অংশ সেটা লকডাউন হবে, যেখানে আমাদের সংক্রমণটা বেশি সেই জায়গাটি লকডাউন হবে। মূলত স্থানীয় সরকার কাঠামো আসন্ন লকডাউন এবং জোনিং বাস্তবায়ন করবে। ঢাকার 2 মেয়র সরকারের কাছে সুনির্দিষ্ট এলাকার তথ্য চেয়েছেন। ঢাকা উত্তরের কোন অংশ, মিরপুরের কোন অংশ, মোহাম্মদপুরের কোন অংশ, কতটুকু জায়গায় আমাকে রেড জোনিং করতে হবে, আমাকে বন্ধ করে দিতে হবে, লকডাউন করতে হবে, এটির আমি সুনির্দিষ্ট ম্যাপ তাদের থেকে চেয়েছি। আগামী 2-3 দিন তাদের লাগবে একদম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এলাকাটা নিশ্চিত করা। যেদিন আমরা তাদের থেকে এলাকা চিহ্নিতটা পাবো, তারপরে আমাদের অন্ততপক্ষে 48 থেকে 72 ঘন্টা লাগবে এটাকে বাস্তবায়নে যেতে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান লকডাউন বাস্তবায়ন কর্তৃপক্ষ প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাবেন। আজকে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে এটা করব, তাহলে সেটি অন্তত 3 দিন পর, 3 থেকে 4 দিন পর সেটি আমরা বাস্তবায়ন করতে পারবো। তার আগে আমরা জনগণকে জানাবো, মাইকিং ওখানে হবে এবং আমাদের প্রস্তুতি সম্পন্ন করেই কিন্তু সেটি করতে পারবো। আমরা 21 দিন তাদের একটা বিশেষ ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে আমরা এই সংক্রমণটা শূন্যের কোঠায় নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। মহামারী বিশ্লেষকরা বলছেন রেড জোনে কড়াকড়ি লকডাউন বাস্তবায়নের বিকল্প নেই। আগের মতো ঢিলে ঢালা লকডাউন দিয়ে কোনো কিন্তু লাভ হবে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখন যে রেড জোন বা ইয়েলো জোন যেখানে লকডাউন দেওয়া হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এটা বোঝা যাবে যদি এখানে এই লকডাউন কার্যকরী না হয়, সাকসেসফুল না হয়, তাহলে পুরো এলাকা ভিত্তিক আমাদেরকে কঠোরভাবে লকডাউন দিতে হবে। এবং শুধু লকডাউন দিলেই হবে না, ঢিলে ঢালা লকডাউন যাতে না হয়, এটা যাতে বাস্তবায়িত হয়, এর জন্য সর্বাত্মক ব্যবস্থা কিন্তু নিতে হবে সবাইকে মিলে সমন্বয়ের মাধ্যমে। করোনা পরিস্থিতিতে টানা 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর সীমিত পরিসরে গেল 31 মে অফিস খোলে। 31 মে থেকে 15 জুন পর্যন্ত সীমিত পরিসরে সব স্বাভাবিক করার নির্দেশনা আসে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম নগরীতে প্রথমবারের মতো শুরু হচ্ছে এলাকা ভিত্তিক লকডাউন। আজ রাত 12:01 থেকে এই কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, স্বাগত আপনাকে। জয়, চট্টগ্রামের কোন কোন এলাকা লকডাউন হচ্ছে এবং লকডাউনের জন্য প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ রাশেদ ইমাম, আপনি যথার্থই বলছেন। করোনার সংক্রমণ ঠেকাতে এলাকা ভিত্তিক লকডাউন শুরু হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। ঠিক 12টা বাজার সাথে সাথে কিন্তু আসলে যে একটু পরে যদি বলা যায়, কিন্তু প্রস্তুতি কিন্তু শেষ করেছে। 12টা বাজলেই কিন্তু লকডাউন শুরু হবে কাঠঠুলি এলাকা। আমি যেখানে আছি, যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই এলাকাটির কিন্তু লকডাউন ঘোষণা করেছে। এমনকি ঘোষণা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন রাত 12টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আমরা দেখাতে চাচ্ছি এই এলাকার মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘরে ঘরে চলে যাচ্ছেন। এমনকি দোকানও কিন্তু প্রশাসন এখন থেকে কিন্তু তাদেরকে দোকান বন্ধ করার জন্য নির্দেশ জারি করেছেন। এমনকি যে প্রবেশ পথগুলো আছে সেই প্রবেশ পথে কিন্তু প্রশাসন বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন। তার কারণে খুব একটা সতর্কতা জারি থাকার কারণে মানুষ কিন্তু আস্তে আস্তে ঘরে যাচ্ছেন। 21 দিনের লকডাউন জারি করা হয়েছে এই এলাকাটিকে। তেমনিভাবে যদি আমি বলি, রেড জোন ঘোষণা করেছে আরও 10টি ওয়ার্ডকে। চট্টগ্রামে 10টি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার 10
10টি ওয়ার্ডকে কিন্তু রেড জোন ঘোষণা করেছে, সেখানেও কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা আছে। কিন্তু যে রেড আমি যেখানে আছি, যে লকডাউন ঘোষণা করা হয়েছে, এখানে কিন্তু যে শিল্প কারখানা থেকে নিয়েছে গার্মেন্টস কারখানাগুলো আছে, সেই কারখানাগুলো কিন্তু বন্ধ ঘোষণা করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও বলছেন কোনো শিল্প প্রতিষ্ঠান কিন্তু খোলা থাকবে না যেখানে লকডাউন জারি করা হয়েছে সেই এলাকাগুলো। সব মিলিয়ে বলা যাচ্ছে যে প্রস্তুতির কোনো কমতি দেখা যাচ্ছে না, প্রশাসনও খুব একটা সতর্ক অবস্থান আছে। 21 দিনের লকডাউনে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রাশেদ ইমামের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম নগরীতে প্রথমবারের মতো শুরু হচ্ছে এলাকাভিত্তিক লকডাউন, সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। রেড জোন ভিত্তিক এলাকাগুলো এখনো চিহ্নিত হয়নি, তবে বড় পরিসরে যেসব এলাকার নাম এসেছে সেসব এলাকায় নেই কোনো সতর্কতামূলক প্রচারণা। জনসাধারণের মাঝে ভাইরাস প্রতিরোধে নেই তেমন কোনো সচেতনতা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র বলেছেন, রেড জোন এলাকাগুলোয় কয়েকদিন আগে চালানো হবে সতর্কতামূলক প্রচারণা। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। গেল 14 জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫ এলাকা রেড জোন। বাস্তবে এসব এলাকার বাসিন্দারা কতটা সচেতন তা জানতে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটির বাড্ডা, বাসাবো, মুগদা ও ওয়ারি এলাকা পরিদর্শন। আপনার মুখে মাস্ক নাই কেন? আমি এই যে এখন বের হয়েছি, তো এর জন্য ভুলে গেছি। নিয়ে আসতে মনে ছিল না, বাসাতে বাড়িয়েছি পরে মনে হয়েছে। কি অবস্থায় আছে আমি সঠিক জানি না। তো আমাদের প্রয়োজনে বের হতে হচ্ছে। সামাজিক দূরত্ব উপেক্ষা আর স্বাস্থ্যবিধি না মেনেই মাস্কহীন ঘোরাফেরা অনেকের, যাদের কাছে জানা নেই করোনা নিয়ে সতর্কতা। এমনকি রেড জোন ঘোষিত এলাকা নিয়েও রয়েছে বিভ্রান্তি। মাস্ক আসে এই মুহূর্তে একটু শুরু করেছিলাম, মনে নাই মাস্ক পরে বের হয়ে গেছি। কেউ জানাই নাই কে, বা এমনি মিডিয়ায় হুমতাছি এডি। প্রশাসন বা আমাদের এলাকার যে প্রতিনিধি আছে, আমরা এইভাবে কোনো কিছু আমরা জানি না। রেড জোন ভিত্তিক এলাকার বাসিন্দাদের সচেতন করতে আগে থেকেই চালানো হবে প্রচারণা, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র। আমরা ব্যাপকভাবে সেখানে মাইকিং করব, জনগণকে সচেতন করব, জনগণকে সম্পৃক্ত করব এবং সেটার আওতায় আমরা এটাকে বাস্তবায়নে যাব, যাতে করে কোনো রকম কোনো কষ্ট যেন না হয় জনগণের, সেই দিকটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেব। করোনা প্রতিরোধের নানা পদক্ষেপ নিয়ে রেড জোন এলাকাগুলোকে দ্রুত সবুজ জোন করার কথাও বলেন মেয়র। নির্ভর করবে সেটার কারণে যেন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দেশে একদিনে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের দিনে রেকর্ড প্রাণহানি ঘটেছে। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮৬২ জন, আর ঝরে গেল আরও 53 প্রাণ। মঙ্গলবার দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানান, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯৪,৪৮১ জন এবং মোট মৃত্যু ১,২৬২ জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৭,২১৪টি। এছাড়া নতুন করে ২,২৩৭ জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬,২৬৪ জন। চব্বিশ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৮৬২ জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫৩ জন। এ পর্যন্ত ১,২৬২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা 4,40,000 ছাড়িয়েছে, আর মোট আক্রান্ত 81,68,000-এর বেশি। ইউরোপে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ভারতে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। 24 ঘন্টায় আরও প্রায় 10,500 মানুষ সংক্রমিত হয়েছে। চীনে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ নিয়ে তদন্ত করা হচ্ছে, আর পুরোপুরি করোনামুক্ত ঘোষণা করার পর নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে নিউজিল্যান্ডে। তবে স্বস্তির খবর হলো, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন 42 লাখের বেশি মানুষ। যেসব দেশ করোনা রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে তাদের জন্য সুখবর। করোনা ভাইরাসের বিরুদ্ধে এবার কার্যকরী ওষুধ আবিষ্কারের ঘোষণা দিলেন চিকিৎসা বিজ্ঞানীরা।
বডেক্সামেথাসোন নামের ওষুধ করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা করতে সাহায্য করবে। যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা বলছেন এই ওষুধ ব্যবহারে ভেন্টিলেটরে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি 1/3 কমে আসবে। অক্সিজেন গ্রহণকারী রোগীদের মৃত্যু ঝুঁকি কমে যাবে প্রায় 1/5। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই স্বল্প মাত্রার স্টেরয়েড চিকিৎসা যুগান্তকারী আবিষ্কার। ওষুধ সস্তা হওয়ায় দরিদ্র দেশগুলোয় কোভিড-19 রোগীদের চিকিৎসায় বিশালভাবে কাজে লাগতে পারে। দেশে করোনায় আক্রান্তের শতকরা 38.4% এখন সুস্থ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন প্রাকৃতিক বিন্যাস বজায় রাখলে যে কোনো মহামারীতেই সুস্থতার হার বাড়ানো সম্ভব। জোনভিত্তিক লকডাউন কার্যকর করে আক্রান্ত ও মৃত্যু হার কমিয়ে আনতে পারলে এই সংখ্যা আরও বাড়বে বলছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2237 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দেশে কোভিড আক্রান্তদের মধ্যে মোট সুস্থ 36,264 জন, যা মোট আক্রান্তের 38.4%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সুস্থতা যতই বাড়বে ততই হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা তৈরি হবে। মৃত মাঝারি পোশাকে বাড়িতে ভালো অবস্থান করছেন এবং যারা একটু অসুস্থ বেশি, যাদের কিডনি সমস্যা, তারা যদি চিকিৎসাটা নেন সাথে সাথে যদি হাসপাতালে আসেন তাহলে কিন্তু তাদেরও অনেকটাই কিন্তু মৃত্যুর রেটটা অনেকটাই কমে যাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রকৃতি ঘনিষ্ঠ জীবনযাপনের ফলে দেশে ক্রমেই বাড়ছে সুস্থতার হার, যা ধরে রাখা জরুরি। প্রকৃতির বিন্যাসকে নষ্ট না করে প্রকৃতির সাথে একটি প্রকৃতি বান্ধব জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং উন্নয়নকেও সেই জায়গায় নিতে হবে। তবে এই সুস্থতার সংখ্যা নিয়ে তৃপ্ত হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে জোন ভিত্তিক লকডাউন কার্যকর করার প্রতি জোর দিচ্ছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। যত বেশি সংক্রমণের ঘনত্ব বাড়বে, বিশেষ করে ঘনত্ব বাড়লে কিন্তু ক্ষয়ক্ষতিটা বাড়ে, জটিল রোগীর সংখ্যা বাড়ে, মরণাপন্ন রোগীর সংখ্যা কিন্তু অনেক বাড়ে। কাজেই সুস্থতার যে আপাত আমরা বৃদ্ধি দেখছি, এটা কিন্তু পূর্ববর্তী ফলাফলের যোগফল। এ নিয়ে কিন্তু আমরা যেন কোনো রকম আত্মসন্তুষ্টিতে না ভুগি। সুস্থতার হারে অন্যান্য দেশের তুলনায় এখনো পিছিয়ে থাকার কারণ হিসেবে ঘরে বসে যারা সুস্থ হচ্ছেন তাদের তথ্য না থাকাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বাংলাদেশে মোট করোনা আক্রান্তের 38.4% এখন সুস্থ। রোগতত্ত্ব বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা আরও বাড়বে যখন ঘরে বসে যারা চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন তাদের পূর্ণাঙ্গ তথ্য আসবে সংশ্লিষ্টদের হাতে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত 250 শয্যার আইসোলেশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা দিতে রাজি না হওয়ায় 10 চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে এক স্টোর কিপারকেও। মঙ্গলবার কর্পোরেশনের এক দাপ্তরিক আদেশে তাদের চাকরিচ্যুত করা হয়। এই 10 চিকিৎসক আগ্রাবাদ এক্সেস রোডের চট্টগ্রাম সিটি হল আইসোলেশন সেন্টারের দায়িত্বে ছিলেন। করোনা সংক্রমণ রোধে 16 চিকিৎসককে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে এনে আইসোলেশন সেন্টারে নিয়োগ দেওয়া হয়েছিল। গেল 15 জুন আইসোলেশন সেন্টার উদ্বোধন হলেও 10 চিকিৎসক কাজে যোগদানে অনীহা প্রকাশ করায় সোমবার পর্যন্ত চালু হয়নি আইসোলেশন সেন্টার। করোনাকালে কঠিন সময় পার করছেন প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে আছেন তারা। 24 ঘন্টা মনিটরিং এর মাধ্যমে করোনা মোকাবেলায় মাঠেই আছেন তারা। এ পর্যন্ত 157 আক্রান্ত এবং 10 জনের মৃত্যু হয়েছে। জনপ্রশাসন সচিব বলছেন ঝুঁকির মধ্যে থাকা প্রশাসনের সদস্যদের সার্বক্ষণিক মনিটরিং করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষজ্ঞদের মতে এই ফ্রন্টলাইনারদের বাঁচাতে হবে, নইলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। তৌফিক মাহমুদ বন্যার রিপোর্ট। ভয়াবহ করোনা যখন পুরো বিশ্ব অসহায় তখন বাদ যায়নি বাংলাদেশও। 8ই মার্চ দেশের প্রথম করোনা রোগে আক্রান্ত হয় এবং সেই মাসের 26 তারিখ থেকে সরকার করোনা মোকাবেলায় সাধারণ ছুটি ঘোষণা করে। করোনা শুরু থেকে মাঠে থেকে কাজ করছে প্রশাসনের মাঠ পর্যায়ের সকল সদস্যবৃন্দ। এ পর্যন্ত জনপ্রশাসনের 157 জন আক্রান্ত ও 10 জনের মৃত্যু হয়েছে করোনায়। তবুও নানা দুর্যোগ প্রতিকূলতা উপেক্ষা করেই মাঠে কাজ করে চলেছেন এসব কর্মকর্তা। দেশের অন্যতম উপকূলীয় অঞ্চলে কর্মকর্তা জানালেন ঝুঁকি ও ঘূর্ণিঝড় মোকাবেলার পাশাপাশি কিভাবে করোনা মোকাবেলা করছেন। একই সাথে করোনার আধিক্য থাকা নারায়ণগঞ্জের ডিসিও বললেন ঝুঁকির কথা। আমাদের কাজ করার সাথে আমাদের পরিবারগুলো কিন্তু নিরাপদ
নয়, তারাও কিন্তু এই করোনা ঝুঁকির ভিতরে আছেন। তারা বাইরে না গেলেও আমাদের যে বাইরে যেতে হচ্ছে তার জন্য তারা ঝুঁকিতে আছেন। এবং এই করোনা গত 20 মে আমপানের আঘাতের কারণে আমাদেরকে যে উপকূলবর্তী যে জনগণদেরকে যে আশ্রয় কেন্দ্রে আনা, তাদের ক্ষেত্রেও ওখানে একটা ঝুঁকি ছিল যে আশ্রয় কেন্দ্রে আনলে সবাই গাদাগাদি থাকে, পাশাপাশি থাকে। প্রথম 2-1 আক্রান্ত হওয়ার পর আমরা একটু মেন্টালি ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু যখন আমরা তাদের সাথে অন টু অন টাচে থেকে তাদের চিকিৎসা সেবা অন্যান্য জিনিস দিয়েছি এবং মানসিক সাহায্য এবং উদ্দীপনা দিয়েছি, এখন তারা সুস্থ হয়ে বেঁটে আসছে। এখন সবাই মোটামুটি মাঠে কার্যকরভাবে কাজ করছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য বিভিন্ন টিম গঠন করা হয়েছে বলে জানান ইউসুফ হারুন। জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের কাজ করতে হয়। তাদের খোঁজ খবর নিই, কেউ অসুস্থ হলে আমাদের টিম আছে, তারা তাদের খোঁজ খবর নেয়। আমরা যে সরকারি কমিটি হাসপাতালকে আমরা ডেডিকেটেড করেছি, এগুলি আমরা করি। কিন্তু যে হারে সংক্রমণ বাড়তেছে, এখন কি হয় আমরা সবাই খুবই একটা আতঙ্কের মধ্যে আছি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মাঠ পর্যায়ে এসব কর্মকর্তাদের আলাদা নজর দিতে হবে। তারা অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি মোকাবেলা কঠিন হয়ে পড়বে। এবং এই সম্মুখ যোদ্ধাদের যদি আমরা রক্ষা করতে না পারি এবং তাদেরকে যদি কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু আমরা ভয়াবহ পরিস্থিতির দিকে যাবো, যখন কাউকেই পাওয়া যাবে না মাঠে, সবাই তখন পালিয়ে যাবেন মাঠ থেকে। সেটা তো করতে দেওয়া যাবে না। সুতরাং তাদের যাতে মনোবলটা অক্ষুণ্ণ থাকে এবং তারা যেন সহায়তা ঠিকমতো পান। প্রয়োজনে চিকিৎসা সহ সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে মাঠ পর্যায়ে এসব কর্মীদের সাথে সমন্বয় করেই করোনা মোকাবেলার কথা বললেন এই বিশেষজ্ঞ। শফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে। গেল কয়েকদিনের তুলনায় মঙ্গলবার তার নিউমোনিয়া বেড়েছে। চিকিৎসক অধ্যাপক ডাক্তার মামুন মুস্তাফি জানান, ডাক্তার জাফরুল্লাহর স্বাস্থ্যের অবস্থা কিছুটা চিন্তাযুক্ত। অবস্থা বিবেচনায় নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাক্তার জাফরুল্লাহ সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান মামুন মুস্তাফি। ভিসা বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী নেয়ার জন্য দেশটির সরকারের এক আমলাসহ 3 জনকে 21 লাখ দিনার বাংলাদেশি টাকায়, যেটা প্রায় 58 কোটি টাকা, ঘুষ দিয়েছিলেন আটক এমপি কাজী শহীদ ইসলাম পাপুল। তদন্ত কর্মকর্তাদের কাছে এমপি শহীদ ঘুষ গ্রহণকারীদের নাম প্রকাশ করেছেন। কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস এক প্রতিবেদনে জানায়, কাজী শহীদের দেয়া তথ্য অনুযায়ী তাদের একজন কুয়েতের একটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, অন্যজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আমলা, আর শেষজন দেশটির এক নাগরিক। কুয়েতের তদন্ত কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন বাংলাদেশের আটক সাংসদকে মদদ দিয়েছেন দেশটির অন্তত 7 বিশিষ্ট নাগরিক। ওই 7 জনের মধ্যে কুয়েতের সাবেক ও বর্তমান 3 সাংসদও রয়েছেন। কবে হবে এইচএসসি পরীক্ষা? কবে কলেজে ভর্তি হবেন সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীরা? এই প্রশ্ন দেশের প্রায় 32 লাখ শিক্ষার্থীর, যার উত্তর অজানা। করোনা প্রেক্ষাপট শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। একেবারে থমকে থাকা শিক্ষা ব্যবস্থাকে অনলাইনে সচল রাখতে সমন্বিত পদক্ষেপের কথা বলছেন শিক্ষাবিদ এবং গবেষকরা। গুরুত্ব দিচ্ছেন অনলাইন ভর্তি কার্যক্রমে। বিস্তারিত সজল দাসের রিপোর্টে। এইচএসসি পরীক্ষার্থী মুক্তা ও শারমিন। করোনা প্রেক্ষাপটে পিছিয়েছে পরীক্ষা, 3 মাস পরও অজানা ভবিষ্যৎ। উদ্দেশ্যহীন লেখাপড়াই সঙ্গী হয়েছে বিরক্তি আর হতাশা। আসক্তি বাড়ছে টিভি, মোবাইলে। টিভি দেখি, আম্মুর সাথে একটু কাজ করি, ফোন চালাই, অনলাইনে ক্লাস করি। টেনশন তো আছে, পরীক্ষা হচ্ছে না। একই অবস্থা সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের। ফলাফল পেলেও কলেজে ভর্তি হবেন কবে? অজানা এই প্রশ্নের উত্তর। বছরের এই সময়টিতে সাধারণত স্কুল কলেজগুলোতে চলে ভর্তি কার্যক্রম, শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে প্রতিষ্ঠানগুলো। কিন্তু করোনা প্রেক্ষাপটের কারণে এখন পরিস্থিতি একেবারেই ভিন্ন। সন্তানের শিক্ষা জীবন নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা, তাকিয়ে সরকারের সিদ্ধান্তের দিকে। এটা জীবন মরণের খেলা আর এটা পরীক্ষার খেলা। এখন আমরা কোন দিকে যাব? দেশের পরিস্থিতি হযবরল হয়ে রয়েছে। পড়াশোনা একবারই করতেছে না, এখন ওই যে সারাক্ষণ মোবাইল টোবাইল নিয়ে এগুলো নিয়ে সময় কাটায়। তো একটা এই নিয়মের ভিতরে ছিল, স্কুলে যাইতো, তারপরে কোচিং ছিল, তারপরে এই প্রাইভেট ছিল, এখন তো কিছুই হচ্ছে না। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, শিক্ষা ও ভর্তি কার্যক্রম চালিয়ে নিতে অবশ্যই পরিস্থিতি বিবেচনায় সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে। জীবন আর জীবিকার সাথে শিক্ষাকেও দিতে হবে সমান গুরুত্ব।
গত বছর মোবাইল ফোনে ভর্তি বন্ধ করেছে। কেন মোবাইল ফোনে ভর্তি করেছে? মোবাইল ফোনে একজনের তা আরেকজন করে দেয়। এটা তো কিছুই না, তাকে ধরে পানিশমেন্ট দেবে। একসাথে এত বড় শিক্ষা ব্যবস্থার এই পরিধি নিয়ে একসাথে সিদ্ধান্ত নেওয়ার অবকাশ নেই, ধাপে ধাপে নিতে হবে। আমি 3 ধাপে আমি মনে করি যে 2 মাসের মধ্যেই 3 ধাপ অতিক্রম করা সম্ভব। ডিজিটাল বাংলাদেশ স্লোগানটি মুখে না বলে বাস্তবে প্রমাণের এখনই সময়, এমনটাই মত শিক্ষাবিদ ও গবেষকদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমের জানাজা শেষে শাহীন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সোমবার দুপুরে তার জানাজা নামাজ বিমান বাহিনীর ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে হয়। তার প্রতি সম্মান জানাতে বিমান বাহিনী একটি ফ্লাই পোস্টের আয়োজন করা হয়। জানাজা নামাজে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুর্শিদুজ্জামান সহ সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রতিনিধি এবং সব পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শাহীন কবরস্থানে দাফন করা হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশীয় স্টিল শিল্পের সুরক্ষায় প্রি ফেব্রিকেটেড স্টিল বিল্ডিং শিল্পে শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানি বন্ধ করার দাবি এই খাতের উদ্যোক্তাদের। তারা আরও দাবি করেন, সরকারি বৃহৎ প্রকল্পের টেন্ডারে দেশীয় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নাজিয়া কনা রিপোর্ট। প্রি ফ্যাব্রিকেটেড স্টিল বিল্ডিং শিল্পে দীর্ঘদিন ধরে এক অসম প্রতিযোগিতা চলছে। কারণ দেশীয় প্রতিষ্ঠানগুলো উচ্চ হারে কাস্টমস কর দিয়ে কাঁচামাল আমদানি করলেও বিভিন্ন অর্থনৈতিক জোনে বিদেশি প্রতিষ্ঠান বিনা শুল্কে তৈরি পণ্য আমদানি করছে। শুধু তাই নয়, আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য বিদেশি প্রতিষ্ঠানগুলো রাজস্ব বোর্ডের চোখ ফাঁকি দিয়ে বিক্রিও করছে বাজারে। ফলে প্রতিযোগিতায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। Don't allow any import into the country duty free. এই মুহূর্তে অনেক কোম্পানি duty free import করছে, and unfortunately in some cases they are also misusing it, বেশি মাল এনে আবার বাজারে বিক্রি করছে। স্টিল বিল্ডিংয়ে দেশীয় অনেক যোগ্যতা সম্পন্ন প্রতিষ্ঠান থাকলেও সরকারি কোনো টেন্ডারে তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। এই শিল্পের বিকাশে সরকারি সব টেন্ডারে দেশীয় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি খাত সংশ্লিষ্টদের। আমরা দেশের বাইরে আমাদের এই বিশ্বমানের প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করে আসছি। এটি বাংলাদেশের এক্সপোর্টের একটি নতুন নাম। কাজেই আমরা এখানে কোনো সরকারি ফ্যাসিলিটি চাই না, আমরা শুধু এটা চাই আমরা যেন মেগা প্রজেক্টগুলোতে সরকারের যে মেগা প্রকল্পগুলো রয়েছে সেখানে যেন আমরা টেন্ডারে পার্টিসিপেট করতে পারি। এই শিল্পের কাঁচামাল আমদানিতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাস্টমস কর কমানো ও প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ প্রণোদনা দ্রুত বাস্তবায়নের দাবিও জানায় তারা। এ পর্যন্ত এই খাত প্রায় 10,000 কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতিতে ব্যাংকের খরচ কমাতে কর্মীদের বেতন কমিয়ে আনতে চান ব্যাংক মালিকরা, জানিয়ে ক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তারা। তবে সমালোচনার মুখে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি জানিয়েছে তারা কেবল পরামর্শ দিয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতিতে বেতন ভাতা কমানো হলে তা হবে অমানবিক। বলেন, সরাসরি বেতন কর্তন না করে বিদেশ ভ্রমণ বন্ধ রাখা সহ অন্যান্য পরিচালন খরচ কমানো প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা মহামারীতে নানা ঝুঁকি মোকাবেলা করেই ব্যাংকিং সেবা দিয়ে আসছেন ব্যাংক কর্মকর্তারা। করোনা ভাইরাস উদ্ভূত অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কথা উল্লেখ করে ব্যাংক কর্মকর্তাদের বেতন ভাতা কমিয়ে দেয়া সহ একগুচ্ছ প্রস্তাবনা তৈরি করে তা সদস্যদের কাছে পাঠিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। এই সংক্রান্ত চিঠি দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন ব্যাংক কর্মকর্তারা। তারা বলছেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তৈরি হবে বাড়তি মানসিক ও অর্থনৈতিক চাপ। লাস্ট থিং যেটা বলা হচ্ছে, আমরা চাই না যে আমাদের যারা কলিগরা আছেন তাদের কোনোভাবে যেন মনোবল ভেঙে না পড়ে, কারণ এমন একটা সময় আমাদের সব মনোবল দৃঢ় রাখতে হবে এবং সেভাবে যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। চিঠিতে ব্যাংক কর্মীদের বেতন ভাতা 15% কমানোর আবেদন ছাড়াও খরচ কমাতে 13 দফা সুপারিশ করা হয়, যদিও পরে তা বাধ্যতামূলক নয় বলে জানায় বিএবি। রেসপেক্টিভ ব্যাংকের সিদ্ধান্ত, এখন তাদের স্ট্রেংথ বুঝে তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন, তারা কিভাবে অ্যাড্রেস করবেন।
সেই ব্যাপারে যে ওদের বোর্ড সিদ্ধান্ত নেবে, বোর্ড সাথে ম্যানেজমেন্টের সাথে কথা বলবে এবং সেভাবে এক্সিকিউশন হবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, পরিস্থিতি মোকাবেলায় এমন উদ্যোগ নেওয়া যেতে পারে, তবে তা ভারসাম্য ঠিক রেখে। আর অর্থনীতি বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হবে অমানবিক। প্রথমেই কেন এই স্যালারিতে হাত দেওয়া হলো সেটা আমার কাছে পরিষ্কার না। পরিচালন ব্যয়টা আরো অনেক খাত আছে, আপনার বিলাসবহুল ব্যয় আছে, ভ্রমণ ব্যয় আছে, আপনাদের যে সমস্ত ইন্টেরিয়র ডেকোরেশন যেগুলি করা হয় ওখানে তো অনেক কিছু অতিরিক্ত ব্যয় দেখা যায়। ব্যাংক তারা যদি মনে করে ফর দ্য টাইমিং এর জন্য আমরা এটা স্থগিত রাখে, আমরা পরবর্তী যখন একটু ভালো হবে তখন আমরা এগুলো এরিয়ার হিসেবে দেব বা আবার বেনিফিট আমরা চালু করব। সেই ক্ষেত্রে যে লোক 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে তার যদি 10,000 টাকা কমায় তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের সাথেই এটা কিন্তু মেনে নিতে হবে আমাদের। এর মধ্যে ব্যয় সংকোচন করতে জুন থেকে বেতন ভাতা কমিয়েছে প্রথম প্রজন্মের একাধিক ব্যাংক। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় ও চীনা বাহিনীর মধ্যে সংঘর্ষে দুই দেশের 8 সেনা নিহত হয়েছেন। ভারতের 3 জনের মধ্যে এক কর্নেল এবং 2 সেনা সদস্য নিহত হয়েছেন। আর চীনের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনা লিবারেশন আর্মির 5 সদস্য নিহত এবং 11 জন আহত হয়েছেন। তবে ভারতীয় সেনাবাহিনীর তরফে এই বিষয়ে কিছু বলা হয়নি। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, শান্তিরক্ষার বার্তা মেনে চীনা সেনারা যখন সীমান্ত থেকে ধীরে ধীরে পিছিয়ে আসছিল তখন হঠাৎ গুলি চালায় ভারত। এতে হতাহতের ঘটনা ঘটে। তবে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি। বেজিং এর পক্ষ থেকে গলওয়ান উপত্যকার সংঘর্ষে চীনা সেনাদের মৃত্যুর ঘটনা স্বীকার করা হয়েছে। নয়াদিল্লির উদ্দেশ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানের আহ্বান জানিয়েছেন একতরফা পদক্ষেপ না নেয়ার। ভারতীয়দের প্রতি আন্তরিকভাবে দাবি জানাচ্ছি, সম্মুখ বাহিনীকে কঠোরভাবে সংযত করুন, সীমান্ত অতিক্রম করবেন না, উস্কানিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন না, একতরফা কোনো পদক্ষেপ নেবেন না যা সীমান্ত পরিস্থিতি জটিল করে তুলবে। ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, 15 জুন ভারত সীমানায় 2 সীমান্ত বাহিনীর মধ্যে ক্রন্দল হয়। সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল, এক জুনিয়র কমান্ডার্স অফিসার ও একজন রাইফেলসম্যান নিহত হন। মঙ্গলবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে পূর্ব লাদাখের পরিস্থিতি ব্যাখ্যা করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস জেনারেল বিপিন রাওনাথ দুপুরে স্থল, নৌ ও বায়ুসেনার প্রধানদের সাথে বৈঠকে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। 1975 সালের পর সম্ভবত এই প্রথম ভারত চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। শেষ করব 10টার সংবাদ। যাবার আগে